গুড মর্নিং, সবাই ভালো আছো? আজকে আমি সরল রেখা, তোমাদের মনে আছে সরল রেখা চ্যাপ্টার এখন চলছে। আর সরল রেখার এর আগের ভিডিওতে তোমরা প্রশ্নমালা 2A এর সংক্ষিপ্ত 12 পর্যন্ত নিশ্চয়ই করে নিয়েছো। এখন দেখো সংক্ষিপ্ত 13 থেকে অঙ্কগুলো কিভাবে করবে। দেখো অঙ্কগুলো প্রথমে পড়ে নেবে, বইটা তোমার কাছে আছে, অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ে তারপরে ভিডিওটা দেখে তুমি ঠিক করে নাও কি করতে হবে। অঙ্ক কিন্তু বুঝে নিয়ে করতে হবে, মানে অঙ্কটা বুঝতে হলে কিন্তু আমার কথাগুলো শুনতে হবে, আমি কি বলছি, কেন করছি, কখন করছি, কখন কোন জিনিসটা করছি, এটা শুনে নিলে তুমিও কিন্তু এটা শিখে যাবে। কারণ অঙ্ক তো শিখতে হবে না, অঙ্কটা শুধু কিন্তু লিখে নেওয়ার কাজটা তোমার নয়। দেখো 13 যে অঙ্কটা দিয়েছে সেখানে একটা সমীকরণ দিয়েছে, তো সমীকরণটা দেখি আমি বুঝতে পারছি এটা কি আকারের সমীকরণ। জানো এটা এটা হচ্ছে অভিলম্ব আকারের সমীকরণ। তো এই সমীকরণটা দিয়েছে, দিয়ে এটাকে প্রকাশ করতে বলেছে, নিচে আরেকটা আকার দিয়েছে। তো ওই আকারটা কি আকার বলো তো? ওই আকারটা হচ্ছে প্রতিসম আকার। তার মানে অভিলম্ব আকার থেকে আমাদের x - x1 cos থিটা সমান y - y1 sin থিটা সমান হচ্ছে r, এই আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো বলেছি এটা স্থানাঙ্ক জ্যামিতি, সবসময় একটা ছবি আঁকার চেষ্টা করবে। তাহলে প্রথমে ছবি এঁকে নিচ্ছি। দেখো এই সরলরেখাটা হচ্ছে প্রতিসম আকারে আছে, তো এই পিটা আমরা জানি, এই ডিসটেন্সটা হচ্ছে পি, এই ডিসটেন্সটা হচ্ছে পি। আর এই আলফাটা কি না, এক্স অক্ষের সঙ্গে লম্বটা, অভিলম্ব রেখাটা, সরলরেখা হচ্ছে এইটা, এই সরলরেখার অভিলম্ব, সরলরেখার উপরে অভিলম্ব এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা, তাই তো? এখন সরলরেখার সমীকরণটা এটা দেওয়া আছে x cos আলফা প্লাস y sin আলফা, এটা কিন্তু এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে যেখানে এইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে p, এটা দেওয়া আছে। এখন যেহেতু এটা প্রতিসম আকারে নিয়ে যেতে হবে, তাহলে প্রতিসম আকারে নিয়ে যেতে গেলে আমাদের কি চাই? সরলরেখার উপরে একটা স্থির বিন্দু চাই, একটা স্থির বিন্দু চাই, নির্দিষ্ট বিন্দু চাই, আর সরলরেখার আনতি জানতে হবে। তো এখানে সরলরেখার আনতি কোনটা? এইটা হচ্ছে সরলরেখার আনতি, কিন্তু এই কোণটা তো আমরা জানি না, কিন্তু এইটা আমরা জানি, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এইটা যদি আলফা হয়, এটাও তো জানি না, এটা তো 90 ডিগ্রি। তাহলে এটা যদি আলফা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা নিশ্চয়ই আমরা জানি এটা ত্রিভুজের বহিঃকোণ, তার মানে এটা হবে 90 প্লাস আলফা, তাই না? তাহলে আনতি পেয়ে গেলাম। তাহলে এই ছবি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে প্রদত্ত সরলরেখার আনতি হচ্ছে 90 প্লাস আলফা। তাহলে সরলরেখার আমরা আনতিটা পেয়ে গেলাম। আর কি দরকার? সরলরেখার উপরে একটা বিন্দু। তো এখানে দেখো যে প্রতিসম আকারে আমাদের প্রমাণ করতে দিয়েছি, সরলরেখার উপর, একটা সরলরেখার উপর অসংখ্য অসংখ্য বিন্দু থাকে, কারণ একটা সরলরেখার উপর গায়ে 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 অসংখ্য বিন্দু আছে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো বিন্দু নিয়েই প্রতিসম করতে পারি, যে কোনো বিন্দু দিয়ে প্রতিসম করতে পারি, সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে প্রতিসম করতে পারি। তো আমাদের তো সেটা করতে বলেনি, আমাদের নির্দিষ্ট একটা বিন্দু কিন্তু দেওয়া আছে। তো এখানে যে বিন্দুটা দেওয়া আছে, মানে x1 আর y1 এর জায়গায় যে বিন্দুটা দেওয়া আছে, আমরা শুধু দেখে নেব সেটা কি এই সরলরেখাকে ছিদ্র করছে, মানে বিন্দুটা কি এই সরলরেখার উপরে অবস্থিত, সেটা আমরা দেখে নেব। দেখো এখানে যে বিন্দুটা দেওয়া আছে, মানে যেটা প্রমাণ করতে বলেছে, এই x1 এর জায়গায় আছে p cos আলফা আর y1 এর জায়গায় আছে p sin আলফা। তাহলে আমরা এখন দেখে নেব p cos আলফা আর p sin আলফা, এই যে বিন্দুটা পাচ্ছি, এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত কিনা। বিন্দুটি সরলরেখার কে সিদ্ধ করে, দেখে নাও সরলরেখাকে কিন্তু সিদ্ধ করছে, কারণ p cos আলফাটা x এর মান x এর জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, এটা p cos স্কয়ার আলফা। y এর জায়গায় যদি এটা বসাই, তাহলে p sin স্কয়ার আলফা, তাহলে p টা কমন নিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে p হয়ে যাচ্ছে। তার মানে লেফট হ্যান্ডে তো আমাদের রাইট হ্যান্ডে p আছে, তার মানে দুটো পক্ষ সমান হয়ে যাচ্ছে এই বিন্দুটা বসালে, তার মানে সিদ্ধ করছে। অতএব বিন্দুটি, অতএব p cos আলফা p sin আলফা
বিন্দুটি সরলরেখার প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত। প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত হলো। তাহলে আমরা সরলরেখার উপর একটা বিন্দু পেয়ে গেলাম, আর ওরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেখান থেকে আমরা কিন্তু আরটাকে নিয়ে নিচ্ছি। তাহলে সরলরেখার উপরে একটা স্থির বিন্দু যেটা হচ্ছে পি কস আলফা পি সাইন আলফা বিন্দুটা পেয়ে গেলাম, আর সরলরেখার উপরে একটা, এটা তো চলমান বিন্দু, আর এই দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্সটা আমরা আর ধরে নিচ্ছি, কারণ ওরা আরটা বলে দিয়েছে, যদিও বলে দেওয়া উচিত ছিল আরটা কি বটে, তো আরটা আমরা ধরে নিচ্ছি যে চলমান বিন্দু এবং এই স্থির বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এই সরলরেখাটাকে আমরা প্রতিসম আকারে প্রকাশ করছি। তাহলে প্রতিসম আকার থেকে পাই, প্রতিসম আকারে প্রকাশ করে পাই কি পাবো, x মাইনাস x1, x1 বলতে সরলরেখার উপরে বিন্দু p cos আলফা বাই কি হয় x মাইনাস x1 বাই cos থিটা, cos থিটা, থিটা বলতে কি সরলরেখার প্রবণ, এই সরলরেখার আনতি, সরলরেখার আনতি আমরা পেয়েছি 90 প্লাস আলফা, তাহলে cos 90 প্লাস আলফা সমান y মাইনাস y1, y1 মানে হচ্ছে p sin আলফা বাই sin থিটা, এটা লিখবে পাশে, তাহলে আরো পরিষ্কার হবে। sin থিটা, থিটা বলতে আনতি, আনতি হচ্ছে এখানে 90 মাইনাস আলফা সমান হচ্ছে r। তাহলে এটা আমরা প্রতিসম আকার। তাহলে এখান থেকে আমরা দেখে নেব, আমাদের প্রমাণটাতে দেওয়াই আছে প্রায় এই রকমই, cos 90 প্লাস আলফা কোথায় পড়ছে, সেকেন্ড দ্বিতীয় পদে, তো দ্বিতীয় পদে cos হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস আসবে, আর এটা 90 আছে মানে 190, জানি আমরা 1 থাকলে মানে অযুগ্ম সংখ্যা থাকলে cosটা কি হয়ে যাবে, sin হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস sin আলফা সমান একই ভাবে এটা হয়ে যাবে p sin আলফা আছে, দেখো এটাও এটা প্লাস, এটাও দ্বিতীয় পাচ্ছে কিন্তু দ্বিতীয়তে sin হচ্ছে পজিটিভ, কিন্তু 190 আছে বলে cos হবে, তাহলে cos আলফা সমান হচ্ছে r। তাহলে এটাই আমাদের প্রতিসম আকার প্রমাণিত, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটাকে আমরা এই আকারেও প্রকাশ করতে পারছি। ওকে, তারপরে দেখো 14 অঙ্কটা, তো অঙ্কটা প্রথমে পড়ে নাও। এখানে দেখো পর অঙ্কটা দুটো সরলরেখা দেওয়া আছে, দিয়ে বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব কিন্তু ওরা বলে দিয়েছে, একটা p1 একটা p2 দিয়ে দেখাতে বলেছে, মানে একটা প্রমাণ করতে দিয়েছে p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার, p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে দিয়েছে। p1 p2 টা কি না, মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব হচ্ছে p1, মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব হচ্ছে p2। তো মূল বিন্দু থেকে দূরত্ব কোন আকারে পাওয়া যায়, এবার প্রশ্নটা নিজেই নিজেকে করবে, এই অঙ্কটা আমি করে দেব না, শুনে নাও আমার কথাটা, নিজেই করতে পারবে। বলছি যে মূল বিন্দু থেকে দূরত্ব কোন আকারে পাওয়া যায়, অভিলম্ব আকার, তাই তো। তাহলে এই সরলরেখাগুলোকে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে কি করতে হয়, উভয় পক্ষকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতে হয়, কারণ এটা আছে, এটাকে আমরা ধরে নেব এটা হচ্ছে সাধারণ আকারের সমীকরণ। এই যে এইখানে cos আলফা দেখে কিন্তু আমরা ঘাবে গেলে হবে না যে এটা তো প্রতিসম আকারে আছে, এরকম মনে করলাম, কারণ প্রতিসম আকারটা এরকম নয়, প্রতিসম আকারে এখানে cos আলফা থাকবে, এখানে sin আলফা থাকবে, এটা ধ্রুবক পদ, পুরোটাকে আমরা ধ্রুবক পদ হিসেবে ধরে নেব, কারণ এখানে আলফাটা কিন্তু ওই মূল বিন্দুর সঙ্গে যে লম্বরেখা x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটার কথা কিন্তু এখানে নয়, তাহলে সেটার আকার হলে পরে এখানে থাকতো cos আলফা, এখানে থাকতো sin আলফা, তো যেহেতু ওটা নেই অতএব এটা জানতে হবে এটা একটা পুরোটা 5 cos আলফা পুরোটাই একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা প্রতিসম আকারে প্রকাশ করব, সরি অভিলম্ব আকারে প্রকাশ করব। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে আমরা কি করতে হয় জানি, কি করতে হয়, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ, তো আমরা রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে উভয় পক্ষকে আমরা 5 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা কি লিখবো 4/5x, এটা 3/5y সমান হবে, এটাও 5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে শুধু cos আলফা পেলাম, তাই না। তো মূল বিন্দু থেকে দূরত্ব কোনটা, অভিলম্ব আকারে প্রকাশ করলে সমানের ডান দিকে যেটা পাওয়া যায়, সমানের ডান দিকে আমরা পাচ্ছি cos আলফা, তাহলে এই cos আলফাটাই হচ্ছে মূল বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব, ক্লিয়ার। তাহলে মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব ওরা বলে দিয়েছে কত, p1, তাহলে cos আলফাটা কত হলো p1, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কটা নিজে করতে পারবে। তাহলে আমি কি বললাম শুনে নিয়েছো, তাহলে p1 এ আমরা পেলাম cos আলফা,
এটা কি হলো, অভিলম্ব আকারে প্রকাশ করব, কত দিয়ে ভাগ করতে হবে, √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, মানে কত দিয়ে, 6 6 36 8 8 64, মানে 100, মানে 10, তাহলে 10 দিয়ে ভাগ করে দেব, তাহলে 10 দিয়ে ভাগ করে দেব, এটা 6/10 x, এটা 8/10 y, এরকম লিখবো, কিন্তু এদিকে 10 দিয়ে ভাগ করলে হবে sin আলফা বাই 2, 5 দিয়ে 10 কেটে যাবে, তাহলে sin আলফা বাই 2 সমান হচ্ছে p2, তাহলে sin আলফা বাই 2 টা হবে p2, ঠিক আছে। তাহলে এইবার আমরা এই লেফট হ্যান্ড সাইড, এটা তো প্রমাণ করতে দিয়েছি, তাহলে এর লেফট হ্যান্ড সাইডে নেব, লেফট হ্যান্ড সাইডে p1 এর জায়গায় আমরা বসাবো cos আলফা, p2 এর জায়গায় বসাবো sin আলফা বাই 2, দিয়ে দেখবো 1 নিশ্চয়ই হবে, প্রমাণ যখন করতে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 15, মোটামুটি এরপরে আমরা সহজে একটা জায়গায় চলে আসছি। দেখো 15 যে অঙ্কটা বলেছে, একটা পড়ো, দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী এবং 3-2 বিন্দুগামী, একটু বুঝে নাও, দুটো সরলরেখা পরস্পরকে যেখানে ছেদ করছে সেই বিন্দু দিয়ে যাচ্ছে, আর একটা 3-2 বিন্দু, তাহলে 3-2 অন্য আরেকটা বিন্দু আছে, তো এই দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা যাচ্ছে, এই সরলরেখার সমীকরণ কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে প্রশ্নটা এইভাবে দেখো যে একটা সরল, এর আগে আমরা সরলরেখা সমীকরণ গঠন করেছি, তো সরলরেখা সমীকরণ কি কি দেওয়া থাকলে সরলরেখা সমীকরণ করা যায় সেগুলোও আমরা জানি, তো এখানে আমরা কি কি দেওয়া রয়েছে আমরা পরিষ্কার বুঝতে পারছি, দুটো বিন্দু কিন্তু সরলরেখার উপর পেয়ে যাচ্ছি, তাহলে সরলরেখার উপরে যদি দুটো বিন্দু আমরা পেয়ে যাই, তাহলে দুই বিন্দু আকার থেকে, মানে 1 নম্বরে যে আকারটা করেছিল মনে আছে, চারটে আকারের কথা কিন্তু আমি বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এবং বারবার দরকার পড়বে, তো দুই বিন্দু আকার থেকে আমরা সরলরেখা সমীকরণ গঠন করতে পারবো, তাই না। কিন্তু এখানে সমস্যাটা কি করে দিল, একটা বিন্দু পরিষ্কার দিয়ে দিল, কিন্তু আরেকটা বিন্দু তোমাকে কিন্তু বের করে নিতে হবে, তার মানে বুঝতে পারছো স্থানাঙ্ক জ্যামিতিতে কি করছে, তোমাকে আস্তে আস্তে একটু একটু করে পিছিয়ে দিচ্ছে, প্রথমে দুটো বিন্দু সরাসরি দিচ্ছিল, দিয়ে বললো যে সমীকরণ গঠন করো, এখন একটা বিন্দু বের করে নিতে হচ্ছে, একটা বিন্দু দিয়ে দিয়েছে, তো অন্য বিন্দুটাকে বের করে নেওয়ার পর তোমাকে সমীকরণ গঠন করতে হবে, এরপর আমরা দেখতে পাবো যে এটাও বের করতে হবে, এটা দুটো বিন্দুকেই বের করার একটা পথ বলে দেবে, তো সেই দুটো বিন্দুকে বের করে নেওয়ার পর আমাদের সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। এখন আমরা এই বিন্দুটা পাবো কি করে, তো এটা জানবে যে দুটো সরলরেখার ছেদ বিন্দু, মানে এটাকে বলা হয় পয়েন্ট অফ কন্টাক্ট, তো দুটো সরলরেখার ছেদ বিন্দু বার করতে গেলে সরলরেখা দুটোকে সিম্পল সমাধান করতে হয়, এর আগে আমরা ক্লাস 10 এ সমাধান শিখেছি, চারটে পদ্ধতিতে সমাধান শিখেছি, তার যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই x আর y এর যে মানটা বেরোবে সেটাকেই বলা হয় পয়েন্ট অফ কন্টাক্ট। তাহলে শুধু সরলরেখা নয়, একটা সরলরেখা একটা বৃত্তকে কোথায় ছেদ করবে, বৃত্তের সমীকরণের সঙ্গে সরলরেখা যদি সমাধান করা হয়, তাহলে একসঙ্গেই আমরা কটা বিন্দুতে ছেদ করছে, একে স্পর্শ করছে না ছেদ করছে সব আমরা বুঝতে পেরে যাব, কারণ যদি ছেদ করে তাহলে দুটো মান পাবো, x আর y এর দুটো করে মান পাবো, যদি স্পর্শ করে তাহলে একটা করে মান পাবো, আর যদি স্পর্শও না করে ছেদও না করে তাহলে কোনো সমাধানই আমরা করতে পারবো না, তার মানে এটাই জানবে স্থানাঙ্ক জ্যামিতিতে দুটো সমীকরণকে সমাধান করলেই তাদের সবসময় পয়েন্ট অফ কন্টাক্ট, মানে ছেদ বিন্দু স্থানাঙ্ক পাওয়া যায়। তাহলে এখানে আমরা এই দুটো সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাহলে সরলরেখা দুটোকে আমরা সমাধান করে নেব, তাহলে সমাধান করে পাই x সমান, হ্যাঁ সমাধানে তো বললাম চারটে পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো, তবে আমি এখানে একটা কথা বলছি যেটাতে খুব সহজেই মান বের করে নিতে পারো, সেটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতির একটা আকার, তো দেখে নামটা শুনে হয়তো কঠিন লেগে গেল, কিন্তু দেখো তোমরা যদি এইভাবে করো আমার মনে হয় আরো একটু তাড়াতাড়ি করতে পারবে। সংখ্যা কোটা লিখে নেবে 1 5 3, ঠিক আছে, x এর মান সরাসরি এখান থেকে দেখো খুব সহজে বার করতে পারবে, গুণ 5 3 x এর মান বার করব আমরা, 5 3 15 মাইনাস 1, এই কোণের গুণ মাইনাস এই কোণের গুণ, এটা সব সময় ডিটারমিনেন্ট করতে গেলেও তাই করতে হয়, তো এই কোণের গুণ মাইনাস এই কোণের গুণ, 15 মাইনাস 1 কত হলো 14, এখানে 14 লিখলে, আর y সঙ্গে সঙ্গে এটাতে মাইনাস 14 লিখলে, মানে এখানে যা পাবো এখানে তার অপোজিট সাইন দিয়ে বসিয়ে দেবো, তাহলে x y দুটোই আমরা একসাথে পেয়ে যাব, বাকি আছে এই দুটো গুণ, তাহলে এটার সঙ্গে গুণ করলে আমরা পাচ্ছি 3, আর এদিকে গুণ করব 3 মাইনাস 25 কত হচ্ছে 28, তাই না, তাহলে এখানে লিখবো 28 হলো x এর মান। y এর মানটা বের করার সময় কি করব, মাঝেরটাকে বাদ দিয়ে দেবো, তাহলে মাঝেরটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে 3 3 9, আর এটাতে কত হবে মাইনাস তারপরে
5 -5 আর 1 গুণ করে আমরা পাচ্ছি -5, তার মানে 9 -5 মানে হচ্ছে 9 + 5 মানে 14। ব্যাস সমাধান হয়ে গেল। তাহলে x সমান পেলাম আমরা 2 আর y সমান পেলাম আমরা -1। এটাই হচ্ছে সমাধান, মানে পয়েন্ট অফ কন্টাক্ট মানে ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দু আমরা পেলাম, তাহলে ছেদ বিন্দুর আকারে লিখব 2, -1। আর একটা বিন্দু তো দেওয়া আছে, অতএব 2, -1 ও 3, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। নিশ্চয়ই এটা বার করতে পারবে। তাহলে বিন্দুগামী সরল রেখার সমীকরণ নিশ্চয়ই এটা বার করতে পারবে, হবে, মনে আছে? তাহলে এটা শেষ করে নেবে নিশ্চয়ই। এইগুলো না করতে পারলে তো অঙ্কই হবে না, না? তারপরে দেখো 16 অঙ্কটা পড়ে নাও একবার। বলেছে x + y + 4 = 0 আর 2x + 3y + 10 = 0। সরলরেখা দুটি ছেদবিন্দুগামী। তো সঙ্গে সঙ্গে আমরা প্রথমে ছেদবিন্দুটাই বের করব। তো ছেদবিন্দু বের করতে গেলে আমরা দেখলাম সমাধান করে নিতে হবে। তাহলে একটা বিন্দু পাবো। তারপর বলেছে কি সরলরেখার সমীকরণ x + y + 6 = 0 হলে, তাহলে বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। তাহলে তাহলে এই যে সরলরেখাটা দেওয়া রয়েছে x + y + 6 = 0, এই সরলরেখাটা কোন বিন্দুর উপর দিয়ে যাবে? না ওদের ছেদ বিন্দুর উপর দিয়ে যাবে। তার মানে ছেদ বিন্দুটা নিশ্চয়ই এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে একটা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত, কি করতে হয়? তাহলে ছেদ বিন্দু যেটা পাবো আমরা তার x স্থানাঙ্কটা x এর জায়গায়, y স্থানাঙ্কটা y এর জায়গায় বসিয়ে দেব। তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। নিশ্চয়ই 16 অঙ্কটা করতে পারবে। তাহলে 16টার পর দেখো 17। তো 17 নম্বর অঙ্ক, এটাও দেখো খুব সহজ, একবার পড়ে নেবে। দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী। তাহলে প্রথমে আমরা ছেদ বিন্দুটা বের করব। ছেদ বিন্দু পেয়ে যাওয়ার পর কি বলেছে দেখো, সমান অংশের দৈর্ঘ্য ছিন্ন করে। তো প্রয়োজন পড়লে তোমরা একবার অতি সংক্ষিপ্ত 14 অঙ্কটা একবার দেখতে পারো। তো 14তে যে অঙ্ক ছিল একই অঙ্ক, শুধু তফাৎ কি করলো, এখানে 14তে দেখবে একটা বিন্দু প্রথমেই বলে দিয়েছে 4, -6, আর এখানে কি করেছে বিন্দুটা বলে দেয়নি, কিন্তু বিন্দুটা কোথায় আছে সেটা কিন্তু তোমাকে পরিষ্কার করে দিয়েছে যে ছেদ বিন্দু। তার মানে সমাধানটা তোমাকে বাড়তি করে নিতে হবে অতি সংক্ষিপ্ত 14 যে অঙ্কটা আছে তার থেকে। তাহলে অতি সংক্ষিপ্ত 14 সঙ্গে এটার পার্থক্য হচ্ছে এটা বাড়তি কাজ করতে হবে, সমাধান করে বিন্দুটা বের করে নিতে হবে, আর ওখানে বিন্দুটা দেওয়া ছিল। তাহলে বিন্দুটা প্রথমে বের করে নেবে, তারপরে 14তে যা করেছো যেমন করেছো খাতাটা প্রয়োজন হলে আরেকবার দেখবে, তারপরে করবে। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে ছেদিতাংশ বা x অক্ষকে ছেদ করে y অক্ষকে ছেদ করে, তাহলে আমরা সরলরেখার সমীকরণ কি ধরবো, ছেদিতাংশ আকারে ধরে নেব। তাহলে এখানে যেহেতু সমান অংশের দৈর্ঘ্য ছিন্ন করে বলেছি, তাহলে ধরে নেব সরলরেখাটার সমীকরণ হবে x/a + y/b = 1। তো যেহেতু সমান অংশ, তাহলে এখানে a সমান হবে b, a সমান হবে b। তাহলে a এর জায়গাতে b বা b এর জায়গাতে আমরা a বসাবো, দিয়ে এর মান কোথা থেকে পাবো, ওই যে সমাধান করে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা x আর y এর জায়গায় বসিয়ে এর মান একদম 14 মতো, ঠিক আছে? তারপরে দেখো 18, একই বলেছে দেখো একটি সরলরেখা অক্ষ দুটির উপর সমান কিন্তু বিপরীত চিহ্ন। তার মানে এখানে কি বললো, এখানে আমরা এরকম লিখবো একই ধরবো, যেহেতু অক্ষ দুটির ছেদাংশের কথা বলেছি, তাহলে 18 নম্বরে গিয়েও কিন্তু আমরা একই করব। সমীকরণ ধরে নেওয়ার পর লিখবো b = হচ্ছে -a, সমান কিন্তু বিপরীত চিহ্ন। তাহলে b এর জায়গায় আমরা -a বসিয়ে দেব, আর ছেদ বিন্দুটা তারপরে বের করে নেব, ছেদ বিন্দুটা তারপরে বসিয়ে একদম একই করবি, ঠিক আছে? তারপরে দেখো 19 এর অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো 19 এর অঙ্কটাতে একটু মার্ক করে রাখো, একটু অন্যরকম করতে হবে। দেখো 19 এর একটা আলোক রশ্মি, প্রথমে ছবিটা আঁকবে। 19 একটা আলোক রশ্মি কোথায় পড়েছে, x অক্ষে অবস্থিত a বিন্দুতে। অক্ষ আছে এখানে, বলেছি অক্ষের কথা দেওয়া থাকলে অক্ষ আমাকে টানতে হবে, কিন্তু অক্ষ দেওয়া না থাকলে অক্ষ টানার প্রয়োজন নেই। তাহলে এখানে তো অক্ষ দেওয়া রয়েছে। a একটা আলোক রশ্মি p 1, 2 বিন্দু থেকে এসে x অক্ষের উপর অবস্থিত a বিন্দুতে প্রতিফলিত হয়, দিয়ে 5, 3 বিন্দুগামী হয়। তাহলে 1, 2 একটা বিন্দু, ধরো এখানে আছে p 1, 2, তো 1, 2 বিন্দু থেকে a তে গেল, তারপরে এটা প্রতিফলিত হয়ে এই দিকে চলে গেল। এখানে একটা বিন্দুর মান বলে দিয়েছে, সেই বিন্দুটার মান হচ্ছে q বিন্দু 5, 3। এটা হলো 5, 3। তাহলে বলেছে যে প্রশ্নটা হচ্ছে দেখো
এ বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। এ মানে কোন বিন্দুতে এটা আপতিত হলো, কোন বিন্দুতে প্রতিফলিত হলো, সেই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে। তো আমরা কিভাবে বের করব? দেখো এটা হচ্ছে x অক্ষ, তাহলে x অক্ষের সঙ্গে এই দুটো সরলরেখার মধ্যে কোনো একটা সরলরেখার ছেদ বিন্দু বার করলেই হয়ে যাবে। p এর সঙ্গে x অক্ষ সমাধান করতে পারি, অথবা aq এর সঙ্গেও আমরা x অক্ষ সমাধান করতে পারি, অথবা pa আর aq এই দুটোর মধ্যেও সমাধান করলেও আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। তো যে কোনো দুটো সমীকরণ আমাদের বের করতে হবে। তার মধ্যে একটা সমীকরণ আমরা জানি, x অক্ষের সমীকরণ y সমান 0। তাহলে এটা যখন জেনেই গেছি, তাহলে আমরা হয় pa না হয় qa দুটোর মধ্যে একটা বের করে নেব। তো দুটোর মধ্যে একটা বের করতে গেলে আমরা কি করব? এই সরলরেখাটাকে যদি আরো এদিকে বাড়িয়ে দিই, তাহলে এই কিউ এর প্রতিবিম্ব স্থানাঙ্ক আমরা জানি 5, -3 হবে, 5, -3। তো এই বিন্দুটা কিন্তু যেহেতু এটার প্রতিবিম্ব বিন্দু 5, -3 হবে, তাহলে এই সরলরেখার উপর আমরা দুটো বিন্দু পেয়ে যাচ্ছি, তাই না? কিউ ড্যাশটা হচ্ছে কিউ এর প্রতিবিম্ব বিন্দু। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি যে পি বিন্দু বলে দিয়েছে 1, 2, কিউ বিন্দু বলে দেওয়া আছে 5, 3। তাহলে কিউ এর প্রতিবিম্ব বলা হয় x অক্ষ দ্বারা যে প্রতিবিম্ব গঠন করছে, প্রতিবিম্বটা হচ্ছে 5, -3 হয়। আমরা ছবি দেখেও বুঝতে পারছি এটা 5, -3। তাহলে পি কিউ ড্যাশ সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে একটা সরলরেখার সমীকরণ পি কিউ ড্যাশ এর সমীকরণ, দুটো বিন্দু পাচ্ছি, একটা 1, এইটা 1, 2, আর একটা হচ্ছে 5, -3। তাহলে y y1 মানে হচ্ছে 2 বাই x - 1। মনে আছে দুটো বিন্দু আকার অনেকবার হয়েছে, আমি নতুন করে কিছু বলছি না। 2 -3 মানে 2 + 3 বাই 1 - 5। এটা হলো। এটাকে একটু সরল করে, সব বলেছি সমীকরণ সবসময় সাধারণ আকারে করবে, 5/-4। তাহলে 5x - 5 সমান হচ্ছে -4y + 8। তার মানে হচ্ছে 5x + 4y সমান হচ্ছে 13। তাহলে এই সরলরেখার সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। পেয়েছি। কি বললাম? এটা ভালো করে দেখলেই আমরা দেখতে পাবো এই সরলরেখা আর এই সরলরেখার ছেদ বিন্দু, তাই না? তাহলে এই সমাধান করতে হবে মানে ছেদ বিন্দু বার করতে হবে। তাহলে এটার সঙ্গে কার ছেদ বিন্দু বার করতে হবে? না x অক্ষ। x অক্ষের সমীকরণ কি? y = 0। তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। অতএব a বিন্দুর স্থানাঙ্ক, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক y টা তো 0, তাহলে এখানে y যদি 0 বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? x = 13/5। তাহলে স্থানাঙ্ক হবে 13/5, 0। এটাই হবে a বিন্দুর স্থানাঙ্ক। কোথা থেকে এলো বুঝতে পারলে x এর মান? ঠিক আছে। তারপরে দেখো 20টা। তো এখানেও দেখো দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখা। তো আর কিছু আমার দরকার নেই, প্রথমে তো সমাধানটা তো করি, তারপরে না হয় পরের অংশটা পড়ে দেখবো কি করতে হবে। দেখো দুটো সরলরেখা, তাহলে আমরা সমাধান করে নেব। সমাধান করে পাই, কারণ যেখানেই আমাদের ছেদ বিন্দু বলেছে সেখানেই আমরা সমাধান করে নেওয়াই সুবিধা। যদিও অন্য পদ্ধতিও করা যায়, তবু সমাধান করে অঙ্কটা করাই কিন্তু সবসময় জানবে এটাই সুবিধাজনক পদ্ধতি। তাহলে আমরা এগুলো লিখবো 3, 4, আর এই 4টাকে সবসময় আমরা বাঁ দিকে নিয়ে এসে লিখবো, কারণ তোমাদের বলেছি এটা বজ্র গুণনেরই একটা সংস্করণ। তাহলে 2, 5, 2, ঠিক আছে। তাহলে x সমান কত হবে বললাম? প্রথমে আমরা এটা গুণ করব, 15 - 8। তাহলে 15 থেকে 8 বাদ দিলে হয় 7। সঙ্গে সঙ্গে বলেছি y টাও লিখে নেব। তাহলে y এটা যদি 7 হয়, এখানে আমরা লিখব -7। হলো। এরপর আমরা এটা গুণ করব, 8 মাইনাস এটাতে গুণ করে পাচ্ছি আমরা -20। তাহলে 8 - -20 মানে হচ্ছে 28 হলো। আর y টা কি বললাম? এটা বাদ দিয়ে দেব। তাহলে 6 - -8
তার মানে 6 + 8 মানে হচ্ছে 14 হলো গুণ। তাহলে x সমান আমরা পেলাম 4 আর y সমান আমরা পেলাম -2। এটাই হলো সমাধান মানে ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দুটা কত পেলাম আমরা 4, -2। এবার অঙ্কটা আমরা পরের অংশটা করে নেব। দেখো পরের অংশ কি বলেছে যে ছেদ বিন্দু দিয়ে যাবে 20টা ছেদ বিন্দু যেসব সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2। এবার বলো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কোন আকারে আছে? অভিলম্ব আকারে। আমরা অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ যদি ধরে নিই তাহলে সেখানে একটা সমস্যা আসবে, আলফার মান আমরা কোথা থেকে পাবো, তাই না? তাহলে ওই আকারে আমরা ধরে নিতে পারছি না। তাহলে আমরা একটা বিন্দু পেয়েছি আর মূল বিন্দু থেকে দূরত্ব মানে পি পেয়েছি। তাহলে পি আর একটা বিন্দু দিয়ে আমাদের কোনো আকার কিন্তু আমাদের হাতে নেই। তখন আমরা কি করব? তখন আমরা সরলরেখার সাধারণ আকারে যেতে পারি। তো সরলরেখার সাধারণ আকারে যদি আসি আমরা x + by + c = 0। এখানে একটা সমস্যা হচ্ছে তিনটে আননোন নাম্বার থেকে যায় a b c। তো তিনটে আননোন নাম্বার আমাদের দুটো পয়েন্ট, একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে। এটা থেকে বার করা কিন্তু একটা অসুবিধাজনক হবে। তো সেই জন্য আমরা দুটো ধ্রুবক দিয়ে, এখানে তিনটে আননোন নাম্বার রয়েছে, দুটো আননোন নাম্বার দিয়েও কিন্তু একটা সরলরেখার সমীকরণের একটা আকার হয়। সেটা হচ্ছে y = mx + c। তো এই আকারটাতে দেখো দুটো ধ্রুবক রয়েছে, একটা m একটা c। দুটো যদিও আলাদা আলাদা দুটো মানে আমরা জানি, m মানে হচ্ছে সরলরেখার প্রবণতা আর c হচ্ছে y অক্ষের ছেদ্যাংশ। তো এইটাকে ধরে যদি আমরা সাধারণ আকারে প্রকাশ করে নিই তাহলে এইটাকে ধরে নেব, দিয়ে সাধারণ আকারে প্রকাশ করলে আমরা পাবো mx - y + c = 0। তো এই আকার থেকে অঙ্কটা আমরা করতে পারি, ঠিক আছে? সেই জন্য ধরে নিচ্ছি আমরা সরলরেখার সমীকরণ y = mx + c, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা ছেদিতাংশ আকারে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। আর অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে আমরা জানি সাধারণ আকারে নিয়ে আসতে হবে x + by + c, মানে প্রথমে x তারপরে y তারপরে ধ্রুবক। তাহলে x টাকে আগে নিয়ে আসছি আমরা, তাহলে mx - y বা সমান হচ্ছে -c, ঠিক আছে? এইটাকে আমরা কি করব বললাম, অভিলম্ব আকারে প্রকাশ করব। অভিলম্ব আকারে যদি প্রকাশ করি তো অভিলম্ব আকারে প্রকাশ করে কি করতে হয়, লব উভয় পক্ষকে √² + b²। তাহলে এখানে √, কত দিয়ে ভাগ করতে হবে, m² + 1 দিয়ে ভাগ করতে হবে। এটা m², এটা -1 এর হোল স্কয়ার মানে 1 হয়ে যাবে। তাহলে উভয় পক্ষকে m² + 1 দিয়ে আমরা যদি ভাগ করে নিই তাহলে পাবো কি পাবো, দেখো m বাই অভিলম্ব আকার √m² + 1 x - 1 বাই √m² + 1 y সমান হচ্ছে -c বাই √m² + 1। এবার আমরা কি করব, এটা আমাদের সরলরেখার সমীকরণ ধরেছি। এই সরলরেখাটা হচ্ছে ছেদ বিন্দুগামী, তাই না? তাহলে লিখবো আবার 1 নং সরলরেখা বা 1 নং সমীকরণ। যা লিখবো এখানে নামটা কিন্তু দেবেই। 1 নম্বর সরলরেখা 4, ছেদ বিন্দু যেটা পেয়েছি আমরা 4, কত বিন্দু জানো, 4, -2 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা 4, -2 বসাবো। কোথায় বসাতে হবে আমরা জানি, 4 বসাবো x এর জায়গায়, y এর জায়গায় বসাবো -2। তাহলে -2 সমান হচ্ছে 4m + c, ঠিক আছে? তার মানে mc দিয়ে আমরা একটা সমীকরণ পেলাম। তাহলে 4m + c হচ্ছে -2। এটা আমাদের 2 নম্বর সমীকরণ হলো। আর কি হয়েছে, আর কি বলে দেওয়া আছে, মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে আমরা এটা কি জন্য করলাম, এইটাই হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে আরেকটা শর্ত আমরা কি পেলাম, মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে, মূল বিন্দু থেকে দূরত্ব কত বলে দিয়েছে, মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে
2 একক। এটাই তো মূলবিন্দু থেকে দূরত্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে মাইনাস সি, এটা মড দিয়ে দেওয়াই ভালো, তার মানে মড সি বাই, কারণ মড মাইনাস সি ও যা মড সি ও তাই, হ্যাঁ, তাহলে মড সি বাই রুট ওভার এম স্কয়ার প্লাস 1, এটা ডিসটেন্স ইকুয়াল টু হচ্ছে, এখানে মডটা হবে না যদিও কারণ এটা তো সমীকরণ, এটা সমান হচ্ছে 2, কারণ দূরত্ব যখন হচ্ছে, দূরত্ব যখন ডিসটেন্স যখন, তখন আমরা এটাকে মড দিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মড সি ইকুয়াল টু হচ্ছে 2 রুট ওভার এম স্কয়ার প্লাস 1, তাহলে উভয় পক্ষের স্কয়ার করে দিলে আমরা পাবো সি স্কয়ার ইকুয়াল টু, সি স্কয়ার যখন হয়ে গেল তখন কিন্তু আবার মডটা উঠে গেল, কারণ সি স্কয়ার থাকলে আর মডের কোনো প্রয়োজন নেই, 4 ইনটু এম স্কয়ার প্লাস 1। আর এখানে একটা সমীকরণ পেয়েছি, তো এই দুটো সমীকরণ থেকে আমরা সমাধান করব। তাহলে 2 নম্বর থেকে আমরা যদি সিটা বের করে নিই, তাহলে সি সমান কত হচ্ছে 4m প্লাস 2, তাহলে 2 নম্বর থেকে আমরা সিটাকে বের করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, 4m প্লাস সি সমান হচ্ছে মাইনাস 4m মাইনাস 2, মাইনাস 4m মাইনাস 2 এর হোল স্কয়ার সমান হচ্ছে 4 ইনটু m স্কয়ার প্লাস 1। এখানে পাশে লিখে দেবে যে 2 নং থেকে c ইকুয়াল টু আমরা বার করেছি, এই পেয়েছি আমরা -2 4m, ঠিক আছে, এটা আমরা এখানে বসিয়েছি। তাহলে আমাদের সমীকরণ এখন সমাধানটা করতে হবে। দেখো এখানে এইটাকে যদি আমরা হোল স্কয়ার করে দিই, মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ারও যা, এটা মনে রাখবে, মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ারও যা, a প্লাস b এর হোল স্কয়ারও কিন্তু তাই, মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার। এইগুলো কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু টার্ম এগুলো আলাদাভাবে একটু নজর করলেই বুঝতে পারবে যে কেন এটা সমান হয়ে যাচ্ছে, কারণ এখানে মাইনাসটা কমন নিলে মাইনাসের হোল স্কয়ার হয়ে যাচ্ছে, সেই জন্য মাইনাসটা উঠে যাচ্ছে। তাহলে এখানে আমরা a প্লাস b এর হোল স্কয়ার বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি দেখো 16m স্কয়ার প্লাস 16m প্লাস 4 সমান হচ্ছে 4m স্কয়ার প্লাস 4। এইখান থেকে সমাধান করে আমরা পাবো 12m স্কয়ার প্লাস 16m ইকুয়াল টু 0। তাহলে m 4m কমন যাচ্ছে, তাহলে হচ্ছে 3m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা m এর কিন্তু দুটো মান পেয়ে যাচ্ছি। তাহলে m এর আমরা একটা মান পাচ্ছি 0 আর একটা পাচ্ছি -4/3, আর আমাদের দরকার কি c এর মান, তো আমরা দেখেছি c সমান হচ্ছে -2 4m, তাহলে এখান থেকে c এর মান পাবো। তাহলে এবার এইভাবে লিখবো যে m 0 হলে, কারণ কখন কোন মানটা হচ্ছে তখন কিন্তু সেই মানটাই নিতে হবে, m 0 হলে c কত হচ্ছে, তো m যদি 0 হয় তাহলে c সমান হচ্ছে -2, তার মানে 0 এর সঙ্গে -2টাই নিতে হবে, আর m -4/3 হলে c হবে কত হবে -4/3, তাহলে c হবে -2 -a প্লাস 4/16/3, তার মানে হচ্ছে 10/3, ঠিক আছে। তাহলে আমরা এবার যে সমীকরণটা ধরে নিয়েছিলাম, কোনটা ধরে নিয়েছিলাম, y mx c, তাহলে y mx c তে একবার এই মানটা বসাবো, তাহলে নির্ণয় সমীকরণ মানে y হচ্ছে mx c, মানে 0 x c মানে -2, এখানে লিখবে যখন m হচ্ছে 0 আর c হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে মানে y হচ্ছে y + 2 হচ্ছে 0, এবং y m যদি হয় -4/3 x, তাহলে c নিতে হবে আমাদের 10/3, m যদি হয় -4/3 তাহলে c সমান হবে 10/3। তাহলে আমরা সমীকরণটা পাচ্ছি, দেখো
y ইকুয়াল টু -4x প্লাস 10/3 মানে 3y। একটু সাজিয়ে লিখলে আমরা পাবো, কত পাবো, এখানে লিখে দিচ্ছি 4x প্লাস 3y ইকুয়াল টু 10। তাহলে এই একটা সমীকরণ আর এই একটা উত্তর, দুটো উত্তরকে এক জায়গায় করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো 21, খুব সহজ অঙ্ক, একবার পড়লেই অঙ্কটা নিজেই করতে পারবে, কারণ এখানে বলেছে দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী। তাহলে প্রথমে আমরা দুটো সরলরেখাকে সমাধান করে নেব, তাহলে ছেদ বিন্দু পেয়ে যাব। আর সরলরেখার সমীকরণ গঠন করতে গেলে আরেকটা বিন্দু দরকার। আরেকটা বিন্দু কোথায় রয়েছে, ভালো করে দেখো, পড়লেই বুঝতে পারবে। আর একটা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের তিনটে বিন্দু দেওয়া আছে তার ভর কেন্দ্র। তাহলে প্রথমে আমরা দুটো সরলরেখার সমাধান করে ছেদ বিন্দুটা বার করব, তারপর একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে তার ভর কেন্দ্রটা বার করব, তারপরে আমরা এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো দুই বিন্দু আকার থেকে। হবে নিশ্চয়ই? ভর কেন্দ্রের সূত্র নিশ্চয়ই ভুলে যাওনি। যদি ভুলে গিয়েও থাকো, একটু পিছিয়ে গিয়ে ভর কেন্দ্র কিভাবে বের করতে হয় তিনটে বিন্দু দিয়ে দেখে নেবে, ঠিক আছে। ভর কেন্দ্রে কিন্তু সরাসরি সূত্র আছে, এটা x1 y1, এটা x2 y2, এটা যদি x3 y3 হয় তাহলে x1 প্লাস y1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3/3 y1 প্লাস y2 প্লাস y3/3, এটাই হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে তারপরে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বের করতে পারবে। হলো 21। 22 এটা দেখো, তিনটে সরলরেখা সমবিন্দু কিনা। তো 22 এর বলেছে তিনটে সরলরেখা সমবিন্দু কখন হয়, যদি একটি বিন্দু দিয়ে তিনটে সরলরেখায় পাস করি, তাহলে সরলরেখা তিনটেকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এটা আমরা অনেক আগে শিখেছি, তাই না। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে 1 নম্বর আর 2 নম্বর, 1 আর 2 কে সমাধান করব। 1 আর 2 কে প্রথমে সমাধান করব, তাহলে 1 আর 2 কে সমাধান করে এই ছেদ বিন্দুটা পেয়ে যাব, পাবো তো। এই ছেদ বিন্দুটাকে 3 নম্বর সরলরেখার উপর বসাবো। 3 নম্বর সরলরেখার উপর যে ছেদ বিন্দুটা সমাধান করে পাবো, সেটা 3 নম্বরের উপর বসিয়ে যদি 3 নম্বরকে ছেদ বিন্দুটা সিদ্ধ করে, তাহলেই বলে দেব সিদ্ধ করে, অতএব এই তিনটে সরলরেখা সমবিন্দু। নিশ্চয়ই হয়ে যাবে। 23 এরটা দেখো একটু পরে, একই অঙ্ক আছে, এখানেও আমরা প্রথম দুটো মানে 1 নম্বর আর 2 নম্বরকে সমাধান করব। তাহলে 23 এরটাও 22 এর মতো করি আমরা 1 আর 2 কে প্রথমে সমাধান করব, তাহলে একটা ছেদ বিন্দু পেয়ে যাব। ছেদ বিন্দুটা 3 নম্বরের উপরে বসাবো। 3 নম্বরের উপরে বসিয়ে আমাদের যে মানটা দেওয়া নেই এখানে, সেই মানটা নিশ্চয়ই পেয়ে যাব, তাই না। 3 নম্বরে x এর জায়গায় ছেদ বিন্দুর x স্থানাঙ্ক, y এর জায়গায় y স্থানাঙ্ক বসালে এটা বাকি থাকছে, তো এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। আর পরের যে অঙ্কগুলো রয়েছে দেখো 24, 25, 26 এইগুলো আর করতে হবে না, কারণ সরলরেখা আমাদের এত বেশি অঙ্ক যে পরীক্ষায় কিন্তু আমাদের এত বেশি অঙ্ক করে খুব বেশি লাভ করা যাবে না। কারণ সরলরেখার অঙ্ক পরীক্ষায় পড়বে না তা নয়, নিশ্চয়ই পড়বে, কিন্তু সরলরেখা থেকে এত বেশি অঙ্ক করতে হয় যে পরীক্ষার সময় যে অঙ্কটা পড়ে সেটা কিন্তু এতগুলোর জন্য দরকার হবে না। হ্যাঁ, অবশ্যই সরলরেখার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ সরলরেখার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে মানে বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এতে কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়ে যাব। সেই জন্য সরলরেখা সম্বন্ধে যাবতীয় তথ্য মনে রাখো, কনসেপ্ট ক্লিয়ার করে নাও, কিন্তু কঠিন কঠিন সমাধানগুলোকে একটু এড়িয়ে যাবো আমরা, ঠিক আছে।